হ্যালো বন্ধুরা, আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেল ডায়েরিটিতে আপনাদের স্বাগত। আমাদের এই চ্যানেলটিতে নিত্য নতুন স্বাদের ভিন্ন ভিন্ন গল্প পেতে এবং শুনতে আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেল ডায়েরিটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। परदेसिया है तेरे प्यार में जब से, झनकारे सी है दिल के तार में तब से। तुम हो मेरे जानता हो मगर पहुंचाओ कैसे ये तुम तक खबर। कब से हूँ मैं उम्मीद में है कहा जो सुन लो अगर। ओ परदेसिया। নিস্তব্ধ এক বস্তি। আশেপাশে কলোনির মানুষগুলো ভীত হয়ে আছে, কারণ গত ৩ মাসে বস্তি গলিতে পরপর ৫টি খুন হয়। খুন হওয়ার লোকদের মধ্যে কেউ ছিল কসাই, কেউ গ্যারেজের হেল্পার, তো কেউ পুরনো দালাল। তবে এদের সবাই একটা কিছুর সঙ্গেই জড়িত, ব্ল্যাক মার্কেট ডিলিং। আর এই খুনিকে ধরতে ব্যর্থ হচ্ছে সাধারণ পুলিশ। তখনই কোনো এক ছায়ামূর্তি নিজেই সিদ্ধান্ত নেয় আর বলে, আমি যাব ছদ্মবেশে, ছায়ার আড়ালে। আগুন এবার নিজে থেকেই উপরে উঠবে। আর এইভাবেই শুরু হয় একজন ডিবি চিফ অফিসারের ছদ্মবেশে অভিযান। সে ধীরে ধীরে এগিয়ে এসে থেমে দাঁড়ায় বস্তির মাঝখানে এসে, তারপর চারদিকে তাকিয়ে হালকা একটু হাসি দিয়ে বলে, এই বস্তিটাকে চিনি না, মানুষগুলা কেউ না, কিন্তু গন্ধটা খুব চেনা চেনা লাগছে। এখান থেকে পোড়া মাংসের, ভাঙ্গা স্বপ্নের আর প্রতিশোধের গন্ধ পাচ্ছি। কিছুক্ষণ পর চারপাশ থেকে মানুষ জড়ো হয়। সবাই তার মুখের দিকে তাকিয়ে থাকে আর ভাবে বস্তিতে আবার এই নতুন কোন আলামতের আগমন হলো। সায়ন ধীরে ধীরে মাথা তোলে। তার চোখে নেই কোনো অহংকার, কিন্তু তার চেহারায় আছে জ্বলন্ত অগ্নি আর আছে একটি নিঃসঙ্গ শপথ। তখনই ওই বস্তির সবচেয়ে বৃদ্ধ বদর চাচা বলে ওঠে, বাবা তুই কে, আর এইখানে কি কামে আইলি? তোরে দেখা তো মনে হইতাছে তুই আমাগো মতো কেউ না। তোরে আগে কখনো দেখি নাই বস্তির মধ্যে। এইখানে তো আগুন জ্বলতাছে, পাশের কলোনিগুলা থাইকা প্রত্যেকদিন একজন কইরা লাশ হইয়া যাইতাছে। তুই কোন দলে এইটা তো বুঝবার পারতাছি না। তখনই সায়ন সবার দিকে শান্ত চোখে তাকিয়ে বদর চাচার সামনে এসে বলতে থাকে, আমি আগুনের ভেতর থেকে বেঁচে ফেরা এক ছায়া। আমার বাবা মাও পুড়ে ছায়া হয়ে গিয়েছে। সেদিন আমি কাঁদতে পারিনি, কিন্তু প্রতিজ্ঞা ঠিকই করেছিলাম। আর এখন আমি তোমাদের মতোই একজন মানুষ, আর সাধারণ মোটর মেকানিক। আর এই যে তোমাদের বস্তির যে ধুলো, এটা আমার নতুন পরিচয়। এই বস্তি আমার যুদ্ধের মাঠ। বস্তির সবাই স্তব্ধ, শুধু বাতাসে একটা নামই ভেসে বেড়াতে থাকে। সে বেরিয়ে এসেছে যে আমাদেরকে বাঁচাবে ওই অদৃশ্য শত্রুর হাত থেকে। হঠাৎ ভিড়ের ভেতর থেকে বেরিয়ে আসে সেই বয়স্ক বদর চাচা। গায়ে তার ছেঁড়া পাঞ্জাবি, ধুলো, চোখে শরীরে বয়সের ভার, কিন্তু ভেতরে জমে থাকা অসীম কষ্ট। সে এগিয়ে আসে সায়নের সামনে, বুক কাঁপে, গলাটা কাঁপে। তারপর ধীরে ধীরে হাতটা কাঁপতে কাঁপতে সায়নের কাঁধে রেখে বলে, তুই কইছিলি এতদিন এ বস্তিটা তো মইরাই গেছে। লাশের গন্ধে ঘুম আসে না, ছেলেমেয়েগুলা স্কুল ছাড়ছে, মায়ের বুকগুলা ফাঁকা হইতাছে। আর পুলিশ ওরা তো খালি খালি কাগজেই ছবি তুলে, ওরা আসে আর যায়। আইস তুই কইলি আমাগরে বাঁচাবি। জানোস আমার পোলাটাও বাঁচাইতে চাইছিল, তোর মতোই লড়তে চাইছিল, কিন্তু এক রাত ওর বুকটারে পুইরা দিল। কেউ বাঁচাইতে আহে নাই আমার পোলাডারে। শয়তানগুলো আমার পোলারে মাইরা লাশটার উপর হাসি তামাশা করলো। সেই দিন কেউ কিছু করতে আহে নাই। তুই সত্যি আমাগো বাঁচাইতে আইসোস। তুই আবার ওগো মতো আমাগোর লগে সুন্দর সুন্দর কথা কইয়া আমাগো লইয়া খেলবি না তো? তাইলে আর এইবার বাচ্চা থাকা শক্তি পাইব না মনটা, আবার পুইরা চাই হইয়া যাইব।
তার গলা ভেঙে যায়, চোখে জল টলমল করে পড়তে থাকে। ধীরে ধীরে সে আবার বলে, তুই আগুন থেকে আইসোস জানি, কিন্তু এই বস্তির মানুষ একটা ছায়া চায়, আগুনে পুড়তে চায় না। আর এই কথা শুনে পুরো বস্তি স্তব্ধ। কেউ চোখ মুছে আতঙ্ক নিয়ে, কেউ আবার ফ্যাল করে তাকিয়ে আছে ওদের দুজনের দিকে। হঠাৎ সামনে এগিয়ে আসে বস্তির এক ছেলে, বয়স ৮ কি ১০, গায়ে ধুলো লেগে আছে, চোখে সরলতা, মুখে সেই চিরচেনা টোকাই, লেখাপড়া ছাড়া জীবন রেখা। সে ধীরে ধীরে সামনে আসে, ২ হাত কোমরে রেখে দাঁড়ায়, তারপর আশেপাশে তাকিয়ে গলা তুলে বলে, এই যে সবাই কানে কানে ফিসফিস করে ভাবতেছেন যে উনি কে, আমি কই শুনেন, উনি আমার দেখা সেরা মানুষ। উনি হচ্ছে সায়ান ভাই। গত ৩ দিন ধরে চাচার গ্যারেজে কাজ করতেছে। গাড়ির মেশিন খুলে এমন ভাবে লাগায় যে চোখ দুটো জুড়ে যায়। আমি তো ভাবছিলাম উনি কোনো সিনেমার হিরো। আমি যখন বাইরে গেলাম আপনি আগে কই কাজ করতে, তখন আমার হাসি দিয়া কইল, মেশিনপত্র সব জায়গাগুলোই একরকম, শুধু মানুষ বদলায়, মেশিন না। আমি সব জায়গায় কাজ করি। আজকের থেকে উনি এই চাচার গ্যারেজে থাকবো। আমি গ্যারান্টি দিতেছি এই ভাইয়ের, উনি থাকলে সব গাড়ির ইঞ্জিন বাজবো, আমরাও বাজবো। রাত ১১টা, শহরের সবচেয়ে গিঞ্জি বস্তি চেতনা কলোনি। চারদিকে ভাঙা ঘর, নোংরা পানি। স্টিলের সেটে লুকানো গ্যারেজের ভেতরে একটা লোহার বাক্স খুলে বসে আছে একজন, মুখে অন্ধকার, চোখে আগুন। হ্যাঁ, এই সেই হচ্ছে সায়ান। এখানকার মানুষ এখন তাকে চেনে মাস্টার ভাই নামে। মোটর মেকানিক, ঠান্ডা মাথায়, একটু রুক্ষ কিন্তু ভদ্র মেকানিক। রাত ১১টা ২০, সায়ানের হাতে স্ক্রুড্রাইভার, চোখ রাখে এক ভাঙা বাইকের ইঞ্জিনে। গ্যারেজের সহকারী রুবেলকে বলে ওঠে, জানিস রুবেল, মরার মতো জিনিসও ঠিক করা যায়, শুধু জানতে হয় কোথা থেকে তার হাড় ভেঙেছে। সায়ানের এইরকম কথা শুনে রুবেল হেসে উঠে বলে, ভাই আপনার কথা তো সিনেমার ডায়লগের মতন শোনায়। সায়ান ধীরে ধীরে বলে, আমার জীবনটা তো একটা সিনেমা, কিন্তু শুধু কেউ এখনো টিকিট কাটেনি একটাও। পুরো নাম ছিল গোলাম ফারুক, বর্তমান নাম ডোমিনিক গ্রে। বয়স ৫০ বছর, চেহারা ফর্সা, পাকা চুল, ধবধবে সাদা দাড়ি, চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে যেন সব দেখে ফেলছে। চারিত্রিক বৈশিষ্ট্য যেন প্রতারণার রাজা। যারা তার সঙ্গে চুক্তি করে তারা জানে শেষ চুক্তি প্রতারণা। সে ছিল একসময় ইন্টেলিজেন্ট ব্যুরোর গোপন অপারেটিভ। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ঢুকে পড়ে আন্তর্জাতিক পাচার সিন্ডিকেট এ। তার কাছে মানুষের জীবন মনে হচ্ছে একটা ডিল মাত্র। এই বস্তি নামহীন, ম্যাপ নেই, সরকার বলে নিষিদ্ধ এলাকা, কিন্তু ব্ল্যাক মার্কেট আর গ্রে জানে এই বস্তির নিচেই আছে তাদের সবচেয়ে বড় গোপন শক্তি। একটা পুরনো কারখানা, ভাঙা গোদাম, ঘরের নিচে গোপন লিফট দিয়ে নামা যায় নিচে। সেখানেই হাইটেক অস্ত্র, ফিচারলেস, শিশুদের ট্রেনিং সেল, হিউম্যান ট্রেনিং, এমনকি কিছু টর্চার রুমও আছে। যারা শিশুকালে হারিয়ে যায় তারা বড় হয় এই নিচতলার অন্ধকারে। কেউ হয়ে ওঠে আততায়ী, কেউ তথ্যচোর। গ্রে সিগারেট ধরিয়ে ঠান্ডা গলায় বলে, তুই জানিস না ব্লাক, এই বস্তিটা আমার রক্তে মিশে গেছে। যে বাচ্চাটাকে আমি ফেলে এসেছিলাম সে এখন কোথায় জানি না, কিন্তু আমার চোখ এখানেই আটকে আছে। ব্ল্যাকমার্ক ঠোঁট বাঁকিয়ে মনে মনে বলে, যদি তোর সেই ফাইল গুডাউনে থাকে ভাবছিস আমি ফিরিয়ে দেব, এখানে সবই আমার নিয়মে চলে গ্রে। ব্ল্যাকমার্ক মনে মনে কথা বললেও গ্রে যেন সবটাই বুঝে ফেলে। গ্রে তখন হেসে দিয়ে মনে মনে বলে, তুই নিয়ম বানাস আর আমি মানুষ গায়েব করি। একবার বস্তির নিচের গোডাউন থেকে সব ফাঁস হয়ে গেলে তোকে কুকুরও চিনবে না। এই বস্তি, এই কাদা, এই রক্ত, এগুলো দিয়েই আমি সাম্রাজ্য বানিয়েছি। শুনে রাখ, গোডাউনের নিচে এখনো অনেক কিছু আছে যা তোর বুদ্ধিতেও আসবে না। গ্রে আর ব্ল্যাকমার্ক অনেক বিজনেসেই তারা ডিল করে একসাথে, কিন্তু একজন আরেকজনকে দেখতে পারে না। কেউ কারো কাজের প্রতি সন্তুষ্ট না। ওরা দুজনই চায় নিজেদের একটা আলাদা সাম্রাজ্য গড়ে তুলতে, যেখানে ওদের দুজনের নয় একজনের সাম্রাজ্য চলবে। দুজন দুজনকে পছন্দ করে না, কিন্তু তারপরেও দুজন একসাথে বিজনেস ডিল করে। এই বস্তিটা শহরের বুকে একটা কালো দাগের মতো। কেউ বলে শহরের অপয়া জমি, অথচ আবার কেউ বলে শান্তির নীড়। এখানে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় শিশু পাচার চক্রের ঘাঁটি, আর আছে বিশাল এক অস্ত্র গোডাউন। বস্তি নিয়ে এত কিছু, কেউ ভয়ে মুখ খুলতে পারে না,
কারণ যে মুখ খোলে তার পরিণতি হয় লাশ হয়ে রাস্তায় পড়ে থাকা। গ্রে আর ব্ল্যাক মার্ক এই দুজনেই যেন ভয়ঙ্কর ছায়া হয়ে এই বস্তিকে গ্রাস করে রেখেছে। সায়ান আসার পূর্বে বদ চাচার ছেলে আশরাফ প্রতিবাদ করেছিল। ফ্ল্যাশব্যাক। আশরাফ চোখে তীক্ষ্ণ আগুন নিয়ে বলে ওঠে, আমরা কি মানুষ না? ওরা যতবার চায় বস্তি গুড়িয়ে দেয়। আমরা কই যাবো? আর কিছু না হোক, এবার আমি ওই দুজনের আসল ছাড়া বের করে আনবো। কিন্তু ঠিক তার পরের দিনই ভোরবেলায় কুয়াশা ভেদ করে বস্তির মূল ড্রেনের পাশে দেখা যায় একটা গামছা মোড়ানো মৃতদেহ, মুখে টেপ, হাতে ছেঁড়া কাগজ, তাতে লেখা সাইলেন্ট ইজ সেফ। আরে যেই মুখ খুলবে তাকেই তো ঘুমের জন্য কবরে যেতে হবে। বস্তির সবাই বের হয়ে এসে দেখে একটা লাশ ড্রেনের পাশে পড়ে আছে। লোকজন হইচই করে সামনে গিয়ে দেখে আর বলে, হয়তো আরাব ভাই, ওর মুখটা তো তেতলানো, দেখেছো? কাল রাতেই না চিৎকার করছিল প্রতিবাদ করবে, আর আজ এই অবস্থা। হারে বদর চাচার একটাই মাত্র ছেলে, হে নির্মম পরিণতি করলো ওরা। বস্তির পাশেই ছোট্ট একটা ড্রেন। এই ড্রেনের নাম্বার 7। প্রতিবাদী মানুষেরা প্রতিবাদ করলেই এই ড্রেনের পাশে তাদের লাশ পাওয়া যায়। সেই এই বস্তির মধ্যে মুখ খুলবে আর প্রতিবাদ করতে আসবে, তাকে এইভাবেই লাশ হয়ে পড়ে থাকতে হবে। আর তাদের মুখগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে। আর এই লাশগুলো রয়ে যাবে ওদের চোখের সামনে, যাতে ওরা বুঝতে পারে প্রতিবাদ করার কি পরিণতি হয়। গ্যাংস্টার ব্ল্যাক মার্ক ঠান্ডা গলায় চুপচাপ বলে ওঠে, এই বস্তির লোক শুধু ভয়েই টিকে আছে, আর এই ভয়টাই হচ্ছে ওদের রুটি। কিছু কিছু লোককে বাঁচিয়ে রাখতে হয় ভবিষ্যতের শক্তির স্বপ্ন দেখানোর জন্য, আর কিছু লাশ ফেলে রাখতে হয় ওদের চোখের সামনে ভয় পাওয়ার জন্য। হঠাৎ পুরনো বাইকের ইঞ্জিনটা কাস্তে কাস্তে চলতে শুরু করে। রুবেল তাকিয়ে যায় বিস্ময়ে। ভাই, আপনার হাতে তো জাদু আছে। আপনি এমন পুরান ইঞ্জিনটারে ঠিক করে ফেলাইলেন। কি বলবো ভাই, আপনি তো একটা জিনিয়াস। কোন জিনিসকে ভালোভাবে পর্যবেক্ষণ করে তার আদি অন্তর বুঝতে হবে, তারপর তার রোগ নির্ণয় করে ঠিকমতো ওষুধ দিতে পারলেই দ্রুত রোগ সেরে যাবে। কিন্তু পুরনো জিনিসকে নতুন করার জন্যই তার যথাযথ। সকাল 9টা। এই বস্তির একমাত্র স্কুল, আলোর পাঠশালা। এক গাদা বাচ্চা কাচ্চা দৌড়ঝাঁপ করছে। সামনে দাঁড়িয়ে একজন তরুণী, গলায় ওড়না, হাতে বইয়ের মতো খাতা। নাম নাবিলা রহমান নাইলা। জোরে জোরে বলতে থাকে, তুহিন, আর একবার জান্না দিয়ে ঢিল ছুড়লে স্কুল থেকে বের করে দিব, বুঝেছ? তুহিন চুপ করে বলে, আপু, আমি কিছু করিনি, মাস্টার ভাই করছে। সবাই হেসে ফেলে। নাবিলা বিরক্ত হয়ে বলে, মাস্টার ভাই? এই মাস্টার ভাইটা আবার কে? আল্লাহ গো আন্টি, তুমি মাস্টার ভাইরা চিনো না? উনি হইতাছে এ বস্তির মাস্টার ভাই, মানে আমার মেশিন হিরো চাচ্চু। একটু পরে স্কুলের পাশে সেই মেকানিক গ্যারেজ। নাবিলা সেখানে যেয়ে থেমে যায় আর বলে, আপনি বাইকের যন্ত্রপাতি ঠিক করেন, ঠিক আছে, কিন্তু তাই বলে সেটা বাচ্চাদের মাথায় মারতে হবে? সায়ান চোখ তুলে তাকায়, ধীরে ধীরে উঠে দাঁড়ায়, নাবিলার দিকে তাকিয়ে বলে, আপনি আমাকে কিছু বলছেন? একজোড়া চোখ তার মুখ দেখে থেমে যায় নাবিলার চোখের সামনে। সায়ানের দিকে তাকিয়ে বলতে থাকে, যা বাবা, এখানে আপনি ছাড়া কেউ আছে নাকি? আছেন তো আপনি। নাবিলা কিছুটা অবাক হয়ে বলে, নিজের সাথে নিজে কথা বলা যায় নাকি? কেন যাবে না? এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এক বিশেষ গুণ। যাই হোক, আপনার নামে স্কুলে অভিযোগ আসছে আপনি নাকি তুহিনের মাথায় স্ক্রু ছুঁড়ে মেরেছেন। সায়ান চোখে ঠান্ডা একটা হাসি দিয়ে বলে, সে ইঞ্জিনের পাতা ঢোকাচ্ছিল, আমি শুধু বুঝিয়ে দিয়েছিলাম মেশিনকে খুশি রাখতে হয়। নাবিলা রেগে যেয়ে বলে, আপনি মেকানিক, কিন্তু তাই বলে বাচ্চাদের মাথায় স্ক্রু ছুঁড়ে মারবেন? মানে বাচ্চাদের ব্রেন নিয়ে খেলবেন? আমি খেলা পছন্দ করি না, বিশেষ করে যেখানে হেরে যাবার ভয় থাকে। আপনি জানেন আপনি একটা ভয়ঙ্কর মানুষ। সায়ান ধীরে ধীরে তাকায় আর বলে, ভয়ঙ্কর না, আমি বরং খুব হিসাবি।
কে মরবে কে বাঁচবে সব আগের থেকেই জানি। জানেন, এই বস্তির সবার না আপনাকে ভয় পাওয়া উচিত। সায়ান হেসে দিয়ে বলে। আর আপনার? নাবিলা চোখে চোখ রেখে বলে, আমি কাউকে ভয় পাই না। যার চোখে চোখ রেখে কথা বলা যায় তাকে ভয় করি না আমি। থেমে যায় সায়ান। তার চোখের পাতায় একটা অদ্ভুত অনুভব, রক্তের প্রতিশোধ, কিন্তু ভেতরে কিছুটা আলো জ্বলে ওঠে। সায়ান নিজের ভেতরের মনোবল নিয়ে বলে, একদিন এই শহর আমাকে দেখবে, যখন আগুন শুধু জ্বলবে না, আগুন ছায়ার মতো সবাইকে পুড়িয়ে ফেলবে, তখন ঠিক ভয় পাবে। সায়ানের এইরকম বাঁকা বাঁকা কথা শুনে নাবিলা সেখান থেকে রেগে চলে যায়। গ্রে এক সহযোগী ফারুক বলতে থাকে, স্যার, খবরটা নিশ্চিত। সায়ান নামে এক লোক বস্তিতে ঢুকেছে ছদ্মবেশে, গ্যারেজে কাজ করেছে। লোকজন তাকে ভালো মানুষ হিসেবেই নিয়েছে। এই শহরে কেউ ভালো হয়ে বাঁচে না ফারুক, বিশেষ করে আমি থাকতে। লোক পাঠাইয়া ধোলাই দিয়া ফালাইয়া দিব। এ কথা শুনে গ্রে ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর বলে, না, মারার দরকার নেই, আগে দেখি ওর খেলা কত দূর। যে বুক নিয়ে বস্তিতে এসেছে তার বুক কেমন শক্ত সেটা না দেখলে কি করে হয়, হ্যাঁ? সে এগিয়ে গিয়ে দেয়ালের এক ম্যাপে হাত রাখে, সেখানে বস্তির ছবি মার্ক করা। গ্রে চোখে আগুন ছড়িয়ে বলে, বস্তি তো আমার জন্য কাঁটা হয়ে উঠেছে ফারুক, ওখানে আগুন লাগাতে হবে। আর আগুনে পোড়ানোর আগে কাঠ শুকানো হয় কিনা সেটা আমি নিজেই যাচাই করে নেব। গভীর রাত, নিস্তব্ধ চারিদিক। গ্যারেজে এক অচেনা মানুষ আসে, চোখে কালো চশমা, লম্বা চওড়া। সায়ানের সামনে এসে সে জিজ্ঞেস করে, আপনি কি সায়ান ফারুক? সায়ান সামনে আগন্তুকের দিকে তাকায় আর বলে, কেন, কি জানতে চাই? তার মাথাটা নিচু ছিল, কিন্তু কণ্ঠে মৃত্যু স্পর্শ। লোকটি কিছু বলতে যাওয়ার আগেই সায়ান লাফ দিয়ে তার হাত মুচড়ে ফেলে দেয়, গলা চেপে ধরে দেয়ালে ঠেসে ফেলে সায়ান রক্তিম চোখে বলতে থাকে, তুই যদি গ্রেস সাসপেন্ডদের লোক হস তবে গলা ছেড়ে ফেলবো। তুই যদি ওদের নাম জানিস তোর আজ রক্ত পড়বে মাটিতে। লোকটা কান্না জড়িত গলায় বলে ওঠে, না না ভাই, আমি শুধু মেসেজ দিতে এসেছি। বল, কে পাঠিয়েছে তোকে? লোকটা কাপা কাপা গলায় বলে, মিস্টার গ্রো আপনাকে চিনে ফেলেছে। আপনি আর আগুনের ছায়া নন, আপনি অগ্নি। তোর বসকে বলে দিস আমি আগুন। যখন জ্বলবো তখন তোর ওই গ্রেট সমস্ত কিছু জ্বালিয়ে পুড়ে ছাই করে দেব। হোটেল ব্ল্যাক অরোরা শহরের অভিজাত এলাকার প্রান্তে অবস্থিত এক রহস্যময় বিল্ডিং। বাহির থেকে এটি অসাধারণ বারের মতো মনে হলেও ভেতরে চলছে আন্ডারওয়ার্ল্ডের নিষিদ্ধ কারবার। হালকা লাল আলোয় ধোঁয়াটে পরিবেশ। হাই ক্লাসের টেবিলে বসে আছে মাফিয়া ডন গ্রে, চোখে ধোঁয়াটে চশমা, ঠোঁটের কোণে শীতল ফিগার, হাতে সোনার রিং পরা। আঙুলে ঘুরছে এক ঘড়ি, সময়ের স্রোতের মতো, যেটা বলে দেয় কার কবে ঘড়ি থেমে যাবে। তার পেছনেই দাঁড়িয়ে আছে লেভেল শর্ট গাউন পরা সানিয়া সুন্দরী, বর্তমানে গ্রের শয্যা সঙ্গী। তার চারপাশে বসে আছে ইলানের আলী ভাই, স্ট্যাম্বুলের আলী ভাই আর কলম্বিয়ান কার্টেলের প্রতিনিধি রিকার্ডো। গম্ভীর কণ্ঠে সিগারেট ফুঁকতে বলে, তোমরা শুনছো বস্তির ভিতরে একটা নতুন পোকা ঢুকেছে, ওর নাম নাকি সায়ান। ও চেহারা দেখতে মিস্তুরি, কিন্তু আমার ইনফর্মার বলছে ও চোখে আগুন। আগুন তো ফানাতেই চলে, কিন্তু ফার্নেস যদি আমার গোডাউনের পাশে থাকে তাহলে তো সমস্যা। বুলেট শাহ গা জ্বালানো একটা হাসি দিয়ে বলে, তোর ওই বস্তিতে সমস্যা হয়েছে এখন? এটা তো তোর খেলার মাঠ ছিল। গ্রে তখন চোখ শুরু করে ঠান্ডা সুরে বলে, খেলার মাঠেই যদি অপরিচিত কেউ খেলতে নামে তখন খেলার নিয়ম পাল্টায়। আর আমি সেই রেফারি যে লাল কার্ড না দেখিয়ে সরাসরি গুলি চালায়। এই মুহূর্তে টেবিলে এক কোনায় বেসামাল ওয়েটার বোতল সার্ভ করতে গিয়ে ওদের দিকে হেলে পড়ে। সিয়াম ছদ্মবেশে একজন সাধারণ ওয়েটার, কিন্তু ভেতরের তীক্ষ্ণ মস্তিষ্কের এক নামকরা উকিল, যার বাবাকে বহু বছর আগে হত্যা করেছিল গ্রে। এখানে প্রতিশোধ নয়, তথ্য নিতে এসেছে সিয়াম। সে মন ভাঙা হাসি দিয়ে বলে, সরি স্যার, হঠাৎ পা পিছলে পড়ে গেল। আমি বটলটা নতুন এনে দিই।
তবে তার চোখে চমৎকার পর্যবেক্ষণ ছিল। চারপাশে বসা প্রতিটা মাফিয়া তাদের কথাবার্তা এক একটা নাম রেকর্ড হচ্ছিল তার ছোট পকেটের রেকর্ডারে। বুলেট সাহায্য শুরু করে বলতে থাকে, এই ছেলেটা নতুন গ্রে। তুমি নিশ্চিত হোটেলটা এখন সেফ? গ্রেট হোটেল কোণে অদ্ভুত এক ঠান্ডা হাসি দিয়ে বলে, এই ছেলেটা নতুন এই শহরে, এমন কিছুই নেই যেটা আমার না, এমনকি ভয়ও আমার গুদামে তালাবন্দি থাকে। গ্রে হঠাৎ শেয়ার ছুঁড়ে মারল টেবিলের নিচে রাখা একটি ছোট্ট ট্রেতে। ধোঁয়ার আবরণ যেন আরো গাঢ় হয়ে উঠল। সিয়াম ধীরে ধীরে পিছনে সরে গিয়ে দাঁড়ালো, চোখে দৃঢ় সংকল্প। গ্রে, তোমার সময় ফুরাচ্ছে। এই টেবিলের নিচে লুকিয়ে আছে অনেক অপরাধ। আমি সেই কলম যেটা এখনো সেই নয় যুদ্ধ করে। সিয়াম পুরনো শহরের সবচেয়ে রহস্যময়, ঠান্ডা এবং কর্পোরেট জগতের মাস্টারমাইন্ড। বিদেশে একজন আইন পরামর্শক, কিন্তু রাতে সে চলে যায় অন্ধকার জগতে। মাফিয়ার মধ্যে সে এক ধরনের ছায়া উকিল। সে একজন সাধারণ ওয়েটার, যার কলমই হচ্ছে তার অস্ত্র। কারো গুলি লাগে না যদি তার সই থাকে। তার বাবা একসময় গ্রে সাসপেন্ড প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, কিন্তু তাকে মেরে ফেলা হয় যখন তিনি সংগঠন থেকে বের হতে চান। সিয়াম এখন আইনের আড়ালে বদলা নিতে মাঠে নামে, নিজের কৌশলে, রক্ত না ফেলে। রাইসা মিস্টার গ্রের জন্য কাজ করলেও গোপনে তার বিশ্বাসঘাতকতা করেন, কারণ সে জানে এই সিস্টেম ভাঙার একমাত্র চাবি হচ্ছে সিয়াম আরাফাত। দুজনের মধ্যে এক অদ্ভুত পলিটিক্যাল কর্ম চলে। পুরনো মেঘলাঘাট শহরের বাইরে পরিত্যক্ত একটি কন্টেইনার ওয়ার্ড, চারপাশে ঘন কুয়াশা, বাতাসে লোহার গন্ধ আর কিছু পচা রক্তের গন্ধ। ভেতরে সায়ান দাঁড়িয়ে, পরনে কালো জ্যাকেট, মাথায় হুডি। দূর হতেই স্থির পায়ে এগিয়ে আসে এক যুবক, চোখে রিমলেস চশমা, হাতে সিগারেট। অজানা ব্যক্তিটি বলে ওঠে, তোমার নাম সায়ান, আই এম রাইট? তোমার সম্পর্কে অনেক কথাই শুনেছি। সায়ান চোখ না তুলেই বলে, আর তুই কে? বিষধর সাপ নাকি সাপের পালক? লোকটা হেসে দিয়ে বলে, হাসি দিয়ে, আমার নাম তুফান, গ্রো এক্সপোর্টের ডিপার্টমেন্টের ম্যানেজার। আজ থেকে তুই আমাদের রাডের আসিস। ও আচ্ছা, তাই নাকি? যেটা দাঁড়িয়ে আছে সেটা শেষ হয়, যেটা ছায়ায় থাকে ওটা মরতে জানে না। তুফান সিগারেট ছুঁড়ে ফেলে দেয়, সামনে এগিয়ে এসে বলে, গ্রো বলছে তুই যদি টিকতে চাস শহর ছেড়ে পালা। এটা শেষ সতর্কবার্তা, পরের বার গুলি আসবে কথার জায়গায়। সায়ান ধীরে পকেট থেকে একটা চেইন বের করে আর বলে, গুলির ভাষা আমি বুঝি, কিন্তু একটা কথা মনে রাখবি, আগুন যখন সাপ পুড়িয়ে মারে তখন বিচও বাঁচে না। এ কথা বলা শেষেই এক লাফে এগিয়ে এসে তুফানের গলা চেপে ধরে। দুজনেই মাটিতে পড়ে যায়, হাতাহাতি, ঘুষাঘুষি, ধস্তাধস্তি শুরু হয়। তুফান পিস্তল বের করে ফায়ার করে, আর গুলিটা যে লাগে কন্টেইনারের গায়ে। শাইন পেছন থেকে ঘুরে তুফানের হাতে লাথি মারে, গর্জে উঠে বলতে থাকে, গ্রেকে বলিস আগুন বাঁধতে নয়, পুড়িয়ে শেষ করতে আসে। ভোর 8টা, আলোর পাঠশালার সামনে নাবিলা স্কুলে আসছে, চোখে ক্লান্তি, হাতে খাতা। হঠাৎ দেখে বস্তির এক ঘরের দরজার পাশে একজন আহত ছেলে পড়ে আছে, হাতে রক্ত। সে ছুটে আসে, কেউ আছেন? দয়া করে কেউ একটু পানি আনুন তো, ছেলেটি জ্ঞান হারিয়ে ফেলেছে। তখনই এক ছেলে আসে ছায়ার মতো। সে আর কেউ না, সে হচ্ছে সায়ান। সে চোখ নরম করে ধীর কণ্ঠে বলে, পেছনে দাঁড়াও, আমি দেখি। নাবিলা বিস্ময়ে বলে, আপনি এখানে? আর আপনি এটা পারেন? সায়ান মুখটা ঘুরিয়ে মাটিতে বসে, জামা ছিঁড়ে রক্ত বন্ধ করছে আর বলছে, আমার কাজ শুধু ইঞ্জিন নয়, মানুষ জোড়া লাগাতেও পারি আমি। কিছু মানুষ ভাঙে বাইরের থেকে, কিছু ভাঙে ভেতর থেকে। এই ছেলেটা দুটোই হয়েছে। নাবিলা বিস্ময় চোখে সায়ানের দিকে তাকিয়ে বলে, আপনি এমনটাও হতে পারেন ভাবিনি। সবাই আপনাকে ভয় পায়, তাই আজ আপনি একজনকে বাঁচালেন। সায়ান চোখে ক্লান্তি নিয়ে নাবিলার দিকে তাকিয়ে বলে, ভয়ের মুখোশে অনেক সময় মায়ের চেহারা লুকিয়ে থাকে মিস নাবিলা। নাবিলার চোখে একটা নতুন ভাবনা জেগে ওঠে। এই লোকটা কে? এতটা গম্ভীর অথচ এত নরম, কোথাও যেন একটা মমতা আড়াল করে।
গ্রে আর ব্ল্যাক মার্ক একসাথে লন্ডনের একটি প্রাইভেট ক্লাবে বসে আছে। গ্রে ঠান্ডা এবং ক্ষীণ ভঙ্গিতে বলতে থাকে, আমরা দুজন জানি ক্ষমতা একা উপভোগ করা যায় না। তুমি ট্রাফিকিং সামলাও, আমি তথ্য সামলাবো। ব্ল্যাক মার্ক চতুর এবং চালাক লোক। সে একটা চালাকি হাসি দিয়ে বলে, ডিল ফাইনাল গ্রে, কিন্তু একটা কথা মনে রেখো, শিয়ালের সাথে বন্ধুত্ব করলে মুরগির খোয়া ছাড়াতে হয়। শুরু হয় গ্রে আর ব্ল্যাক মার্ক দুইজনে মিলে আন্ডারওয়ার্ল্ড এর অবৈধ কারবার। কিন্তু এখানে গ্রে ব্ল্যাক মার্ক এক ধাপ এগিয়ে, সেটা এখনো গ্রে টের পায়নি। রাত 8টা, শহরের ছাদে নিস্তব্ধ পৃথিবী। শাহেন ছাদে একা একা বসে। দূর থেকে তাকে দেখে নাবিলা এগিয়ে এসে বলে, আপনি কি সবসময় একা থাকেন? শাহেন চোখ খুলে দেখে তার সামনেই দাঁড়িয়ে আছে নাবিলা। সে একটা পুরনো কফির মগ হাতে দাঁড়িয়ে। শায়ান একটু চমকে যায় আর বলে, তুমি এখানে কিভাবে এলে? আপনি এখানে অন্ধকারে, আর আপনি যেখানে যান সেখানেই অন্ধকারের ছায়া ঢেকে ফেলেন। দূর থেকে দেখলাম একা বসে আছেন, আমি শুধু আলো জ্বালাতে এসেছি। আমি আলো ছাড়াই ভালো থাকি, আলো আমার চোখ পুড়িয়ে দেয়। নাবিলা হালকা একটা হাসি দিয়ে বলে, কিন্তু আলো না থাকলে আগুন নিজের ছায়া দেখে না। শায়ান তাকিয়ে থাকে তার চোখের দিকে দীর্ঘ সময়। আলো আর আগুন মুখোমুখি দাঁড়ায় সেই রাতে। তুমি আমাকে আজ বলবে তুমি কে, তুই কিভাবে এই আগুনে জড়ালে? শায়ান নরম দৃষ্টিতে তাকায় নাবিলার দিকে। সে ধীরে ধীরে বলে, আমি সেই ছেলে যার 12 বছর আগে আগুনে পুড়ে গিয়েছিল সবকিছু। আমার বাবা ছিল একজন মাফিয়া, ফারুক রহমান। সে মাফিয়ার দুনিয়া ছেড়ে দিতে চেয়েছিল, তাই গ্রেস হাসবেন্ড তাকে পুড়িয়ে মেরে ফেলেছে। আর তোমার মা? শায়ান চোখে অশ্রু নিয়ে বলে, কান্না জড়িত কণ্ঠে, আমি শুধু জানি আগুনের ভেতর থেকে একটা হাড় পেয়েছিলাম, এখনো সাথে রাখি সেটাকে। আর রাতে জেগে জেগে সেটার দিকে তাকিয়ে থেকে মার শূন্যতা অনুভব করি। তবে আগুনে পড়া সেই হাত আমার হৃদয়ের মতোই ছেঁড়া হাত ধরে। মিস্টার গ্রে ডেস্কে বসে আছে। সামনে বিশাল টাচ স্ক্রিন, তাতে দেখা যাচ্ছে শায়ান আর নাবিলার লাইভ ফুটেজ। মিস্টার গ্রে ধীর গলায় বলে, আগুনে পুড়লে শহর জ্বলে ওঠে, কিন্তু আগুন যখন বরফের সাথে থাকে তখন তার তেজ কমে যায়। খেলা এখন শুরু। পুরনো ঢাকার ছায়া লাইব্রেরি, যেখানে শহরের মাফিয়া ও সন্ত্রাসীদের ইতিহাস খুঁজে পাওয়া যায়, কিন্তু কেউ পড়ে না। নাবিলা রহমান বসে আছে একটা পুরনো ফাইলের সামনে, হাতে সাদা গ্লাভস, চোখে চশমা। অপারেশন ব্ল্যাক নাইট, কোড নম্বর অগ্নি 01, টাইম স্ট্যাম্প 2009, টার্গেট ফারুক রহমান শায়ান। নাবিলা বিষয়ে ফিস ফিস করে বলে ওঠে, অগ্নি, এই নামের সাথে এই অপারেশনের সঙ্গে তার পরিবারের সম্পর্ক, তাহলে সে কে? পেছনে একজনের কণ্ঠ। সে পেছন থেকে ধীরে ধীরে বলতে বলতে আসছে, তুমি যা খুঁজছো তার সব উত্তর আগুনের ভিতরে পড়ে আছে। নাবিলা চমকে পিছনে তাকায়। সামনে দাঁড়িয়ে আছে একজন তরুণী, চোখে সানগ্লাস, ঠোঁটে হাতে এক চিমটে ছুরি। মেয়েটি নাবিলার দিকে তাকিয়ে বলে, ভয় পেয়ে গেলে? তুমি শায়ানের খুব কাছাকাছি চলে এসেছো, তাই মনে হচ্ছিল তোমাকে সরানো দরকার। লাইব্রেরির ভিতরেই হঠাৎ এক ছোটখাটো লড়াই। তুমি কি সত্যিই জানো সে কে? রাইসা হেসে বলে ওঠে, আমি তার অতীতের প্রতিধ্বনি, আর তুমি তার বর্তমানে বিপদ। ছুরি দিয়ে হামলা করে রাইসা। নাবিলা সেটাকে বইয়ে টাক দিয়ে ঠেকায়। ভয়ে নাবিলা ঘামতে থাকে আর বলে, তুমি যা করছো সেটা ভুল। তুমি যেরকমটা ভাবছো আসলে সেরকমটা না। আসলে উনি কেমন সেটাই তো আমি জানি না। আমার তো তাকে একটা রহস্যময় মানব বলে মনে হয়। রাইসা থমকে যায় 1 সেকেন্ড। ঠিক তখনই লাইব্রেরির দরজা দিয়ে ভেতরে ঢুকে শায়ান। চোখের দিকে তাকিয়ে বলে, রাইসা, তুমি এখানে? রাইসা শায়ানের দিকে তাকিয়ে কাপা কাপা গলায় বলে, তুই মরিসনি, তুই ফিরে এসেছিস, আর এই মেয়েটা তোর আগুনকে পানি করে দিচ্ছে। 3 বছর আগে এক সিক্রেট হ্যাকিং রুমে রাইসা আর শায়ান একসাথে কাজ করত। তারা একে অপরের বিশ্বাস করত। রাইসা ছিল গ্রে সাসপেন্স এক হ্যাকার টিমের সদস্য, আর শায়ান তখন আগুনে পুড়ে নিজের পরিচয় গোপন রেখে ওদের সাথে কাজ করে যাচ্ছিল। রাইসা তখন বলে, ফ্ল্যাশব্যাক, তুই আর আমি একদিন গোটা মাফিয়া দুনিয়া হ্যাক করব, ঠিক বলছি না? শায়ান হেসে দিয়ে বলে, হেসে দিয়ে, আমি শুধু একটাকেই চাই,
গ্রেস হাজবেন্ডদের গোপন তথ্য, বাকি সব যাই হোক। বর্তমান লাইব্রেরিতে রোমাঞ্চকর ফেলানোর দৃশ্য ছায়া। নাবিলা রাইসা এক কোণে দাঁড়িয়ে, রাইসার মুখ ঘুরিয়ে চলে যেতে চায়, কিন্তু সায়ান তার হাত ধরে ফেলে। আমরা একসঙ্গে শুরু করেছিলাম, কিন্তু আজ তুই আমার বিরুদ্ধে। রাইসার চোখে জল চলে আসে আর সে বলতে থাকে, তুই আর সেই সায়ান না, তুই এখন একজন সাধারণ মানুষ, আর আমি শুধু আগুনে পোড়া ছায়া। তুমি যদি সত্যিই তার বন্ধু হও তাহলে ওকে ধ্বংস করবে না। তুমি তাকে ভালোবাসো, কিন্তু তুমি তাকে হারাতে চাও কেন? কিছু বলে না, একটানা তাকিয়ে থাকে সায়ানের দিকে, তারপর পিছনে না তাকিয়ে বলে যায়, দেশের স্বনামধন্য এক হাই প্রোফাইল মাফিয়া ক্লাব রেড ডেমন। সময় রাত 1টা। সিয়াম দিনে কোটে স্মার্ট উকিল, রাতে ছদ্মবেশে ক্লাবের ওয়েটার হয়ে তথ্য জোগাড় করে। একজন রহস্যময় ওয়েটার। রাইসা একজন গোপন হ্যাকার, ছদ্মনামে তথ্য প্রযুক্তির বিশারদ। সে একজন লিভারকে ট্র্যাক করতে এই ক্লাবে ঢুকেছে। চোখ তার চারপাশে স্ক্যান করছে। হঠাৎ সিয়াম দেখে কোনার টেবিলে বসে মেয়েটা বারবার হাতের ঘড়িতে কি সব টাইপ করছে। এ মাঝে মাঝে ক্লাবের ক্যামেরার দিকে তাকাচ্ছে। সিয়াম চোখ সংকুচিত করে ফেলে এবং মনে মনে বলে, 2 শার্ট ফর রেগুলার গেস্ট। ওর ওই ঘড়ির ভিতরে নিশ্চয়ই কিছু আছে। সিয়াম তার টেবিলে পানি নিয়ে গিয়ে দাঁড়ায়, হালকা একটা হাসি দিয়ে বলে, ম্যাডাম, পানির গ্লাস তবে খেয়াল রাখবেন, এখানে অনেক কিছুই পিওর নয়। রাইসা চোখ তুলে এক ঝলক দেখে আর বলে, আর তুমি কি পিওর? সিয়াম একটু হাসি দিয়ে বলে, আমি তো সার্ভেন্ট ম্যাডাম, পিওর হওয়ার দরকার পড়ে না।